নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কুতুব শীর্ষে। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। কুতুব শীর্ষে। দুইজনে লুকাইয়া ষড়যন্ত্র করিয়াছিলাম যে সন্ধ্যার সময় কুতুব মিনারের ডগায় উঠিয়া নিরালায় দেখা সাক্ষাৎ করিব। প্রণয়ী যুগলের নিভৃত্ত মিলনের পক্ষে এমন উচ্চস্থান আর কোথায় আছে? এখান হইতে নিচের দিকে তাকাইলে মানুষগুলোকে পিপীলিকার মতো ক্ষুদ্র ও অকিঞ্চিতকর দেখায়। তাছাড়া অন্য একটা কারণও ছিল। কুমারী বিদ্যেশ্বরী অর্থাৎ আমার বিন্দুর পিতা মহোপাধ্যায় জটাধর শাস্ত্রী মহাশয় আমাকে পছন্দ করিতেন না। বিন্দুর সহিত বিন্দুর পূজ্যপাত পিতার এই মতভেদের কারণ আমি নাকি পরিপূর্ণভাবে সাহেব বনিয়া গিয়াছি। মনুষ্যত্ব এবং আরও কয়েকটি সন্তানত্ব আমার একেবারেই লোপ পাইয়াছে। তাই আমাকে বিন্দুর সান্নিধ্যে দেখলেই মহামহোপাধ্যায় মহাশয়ের শুয়োপোকার মতো ভ্রুযুগল কপালের ওপর কিলবিল করিয়া উঠিত এবং তিনি গলার মধ্যে অস্ফুটস্বরে যে সকল শব্দ উচ্চারণ করিতে তাহা দেবভাষা হইলেও সম্পূর্ণ প্রবাদ গুণ বর্জিত বলিয়া আমার সন্দেহ হইত। শাস্ত্রী মহাশয় গোড়া হিন্দু, সুতরাং জবরদস্ত লোক। সম্প্রতি একটা প্রকাণ্ড কলেজের প্রধান সংস্কৃত অধ্যাপক পদ হইতে অবসর লইয়া একান্ত মনে কেবল কন্যাকে আগলাইতেছেন। বিন্দুর বয়স 18 বছর। গোড়া হিন্দু শাস্ত্রী মহাশয়ের ইহা কিরূপ সহ্য করিতেছে প্রশ্ন উঠিতে পারে। ইহার সহজ উত্তর আছে। ফলিত জ্যোতিষমতে 19 বছর বয়সে বিন্দুর একটি প্রকাণ্ড ফাঁড়া আছে। সেই ফাঁড়া উত্তীর্ণ না হওয়া পর্যন্ত জটাধর শাস্ত্রী কন্যার বিবাহ দিবেন না। তিনি কেবল তাহার হব্বিষ্য আহার করাইয়া বেদান্ত পড়াইতেছেন। গতি বুঝিয়া আমরা লুকাইয়া দেখাশোনা আরম্ভ করিয়াছিলাম, কিন্তু তাহা এতই ক্ষণস্থায়ী যে তৃপ্তি হইত না। শেষে বিন্দু এই মতলবটি বাহির করিয়াছিল। হব্বিষান্ন ও বেদান্তের দ্বারা বুদ্ধি সম্ভবত মার্জিত হয়। কুতুব মিনারের শীর্ষে দেখা করিবার চতুরই তাহার মস্তিষ্কে উৎপন্ন হয়। ইহার পরম সুবিধা এই যে জটাধর শাস্ত্রী কন্যাকে লইয়া সন্ধ্যাভ্রমণ উপলক্ষে কুতুব মিনারের মূল পর্যন্ত পৌঁছিবেন, কিন্তু তিনি বিপুল আকার ও বৃদ্ধ। কুতুব মিনারের ডগায় ওঠা তার কর্ম নয়। কন্যাটি তন্নি ও নবযৌবনা। সে পিতাকে নিচাকে দাঁড় ফেলিয়া ক্রিয়াচ্ছলে হাসিতে হাসিতে চক্রায়িত সোপান শ্রেণী বাহির হইয়া উঠিয়া যাইবেন, আর আমি পূর্ব হইতে উপরে অপেক্ষা করিয়া থাকিব। কৌশলটা বুঝিতে পারিয়াছেন? কিন্তু এই কৌশলটাই এই কাহিনীর চরম প্রতিপাদ্য নয়, মুখবন্ধ মাত্র। কুতুব শীর্ষে যাহা ঘটিয়াছিল রোমাঞ্চকর কিছু নয়। পাঠক পাঠিকা অযথা উৎসাহিত হইয়া উঠিবেন না। তাহাই সংক্ষেপে বর্ণনা করা আমার উদ্দেশ্য। অবশ্য ঘটনার অকুস্থল যে দিল্লি নগরীর উপকণ্ঠস্থিত স্বনামখ্যাত স্তম্ভ, তাহা বোধ করি এতক্ষণে অনেকেই বুঝিতে পারিয়াছেন। যথাকালে দুই পকেটে নানাবিধ বিজাতীয় মিষ্টি ভরিয়া লইয়া কুতুব শীর্ষে আরোহণ করিলাম। একটু আগে ভাগে আসাই সমীচীন। ভাবি শ্বশুরমশাইয়ের সহিত মুখোমুখি দেখা হওয়া বাঞ্ছনীয় নয়। উপরে উঠিয়া কিন্তু দেখিলাম আমারও আগে একজন এখানে আসিয়া হাজির হইয়াছেন। অপরিচিত একজন ছোকরা সাহেব। আমাকে দেখিয়া সে ভ্রুকুঞ্চিত করিয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল। ছোকরা আমারই সমবয়স্ক হইবে। সাধারণত ইংরেজদের চেহারা যেমন হয়, নাক মুখ ভালো নয়,
অথচ বেশ বলিষ্ঠ সুপুরুষ। অন্য সময় হইলে অবিলম্বে তাহার সহিত আলাপ জমাইয়া ফেলিতাম, কিন্তু এ সময়ে তাহাকে দেখিয়া মনটা খিচড়াইয়া গেল। তুমি বাবু কি জন্য এখানে আসিয়া উঠিলে? ভারতবাসীর সুখে বিঘ্ন করা ছাড়া আর কি তোমাদের অন্য কাজ নেই? আকাশের মাঝখানে গোলাকৃতি চত্বর, কোমর পর্যন্ত পাঁচিল দিয়ে ঘেরা, যেন প্রণয় পাখির নিভৃতে একটি নীড়। এখানে এই বস্তুতান্ত্রিক ইংরেজ পাষণ্ড কি করিতেছে? বিন্দুর জন্য যে চকলেট আনিয়াছিলাম বিমর্ষ ভাবে তাহাই কয়েকটা খাইয়া ফেলিলাম। লোকটা চলিয়াও তো যায় না। একটু বুদ্ধি থাকিলে আমার অবস্থা বুঝিয়া নিজেই ভদ্রভাবে নামিয়া যাইত, কিন্তু কেবল ষাঁড়ের ডালনা খাইলে বুদ্ধি আসিবে কোথা হইতে? লক্ষ্য করিলাম সে ঘাট ফিরিয়া মাঝে মাঝে দেখিতেছে আমি চলিয়া গিয়েছি কিনা। বোধ হয় কালা আদমি কাছে থাকার জন্য সাহেবের কষ্ট হইতেছে। এ পাশেই তো আর্যপত্র ইহাদের হাত হইতে যাইতে বসিয়াছে, কিন্তু আমি যে রাগ করিয়া নামিয়া যাইব তাহারও উপায় নাই। বিন্দু আসিবে। নিচে স্তম্ভের কঠি বেষ্টন করিয়া আরও কয়েকটি রেলিং ঘেরা ব্যালকনি আছে বটে, কিন্তু সেখানে বিন্দুর সহিত একত্র দৃষ্টি হওয়ার সম্ভাবনা বড় বেশি। শাস্ত্রী মহাশয়ের চক্ষুতে নিয়মিত সর্ষব তৈল প্রয়োগ করিয়া দৃষ্টির তীক্ষ্ণতা অনাবশ্যক বজায় রাখিয়াছেন। সিঁড়ির ওপর দ্রুত লঘু পায়ের শব্দ। পরক্ষণেই বিন্দুর কৌতুক হাসি ভরা মুখ। তারপরই বিন্দুর হাসি মিলাইয়া গেল। সে থমকিয়া সাহেবের দিকে কটাক্ষপাত করিয়া বলিল, এ আবার কে? বলিলাম, এক নৃশংস ইংরেজ। ইচ্ছে হচ্ছে এখান থেকে শটান রেলিং ডিঙিয়ে ওকে তোমার বাবার কাছে পাঠিয়ে দিই। বিষণ্ণভাবে বিন্দু আমার পাশে আসিয়া দাঁড়াইল। দুজনে শূন্যের পানে তাকাইয়া দাঁড়িয়ে আছি। পকেট হইতে সমস্ত টফি, চকলেট, ক্যারামেল বাহির করিয়া বিন্দুকে দিলাম। তাহার মুখের হাসি ফুটিল বটে, কিন্তু ম্রিয়মান হাসি। ক্ষুব্ধ মুখে সে টফি চিবাইতে লাগিল। আমি বলিলাম, আজকের দিনটা পিঠাই গেল। বিন্দু বলিল, বাবাকে এদিকে আনতে যে কত কষ্ট পেতে হয়েছে। বুঝিতে পারিলাম পিতৃদেবকে কুতুব মিনারের সান্নিকটে আসিতে রাজি করা বিন্দুর পক্ষে সহজ হয় নাই। এত আয়োজন, এত কৌশল সব ব্যর্থ। আমি কটমট করিয়া সাহেবের দিকে তাকাইলাম। এই সময় সাহেব এক ঘাড় বাঁকাইয়া আমাদের দিকে চাহিয়া আবার মুখ ফিরাইয়া লইল। বিন্দু এতক্ষণ তাহার মুখ দেখে নাই। এখন ফিসফিস করিয়া বলিল, লোকটাকে কোথায় যেন দেখেছি, মনে পড়েছে। এই ছোড়াই ফ্যানির পেছন পেছন ঘুরে বেড়ায়। জিজ্ঞাসা করলাম, ফ্যানিকে? আমাদের বাগানের পাঁচিলের ওপরে একজন ফৌজি সাহেব থাকেন দেখিনি এখনই? ফ্যানি তারই মেয়ে। এর সঙ্গে তা এখানে কেন? ফ্যানির কাছে গেলেই তো পারে। ফ্যানির কাছে কেন যাইতেছে না, এই সমস্যা লইয়া কিছুক্ষণ তিক্ত মনে গবেষণা করিলাম। ফ্যানি সম্ভবত উহাকে তাড়াইয়া দিয়েছে। ঠিকই করিয়াছে। বিন্দু নিচের দিকে একবার উঁকি মারিয়া হতাশ স্বরে বলিল, বাবা ওপর দিকে চেয়ে আছেন, এবার নেমে যেতে হবে, নয়তো সন্দেহ করবেন। বিন্দুর হাত চাপিয়া ধরিয়া বলিলাম, বিন্দু, ও কি করছো? এখনই দেখতে পাবে লোকটা। মরিয়া ভাবিলাম, দেখুক গে, কোথাকার একটা বেয়াক্কেলে সাহেব রয়েছে বলে আমরা প্রাণ খুলে কথা কইতে পারবো না? রইল তো বই গেল, আমাদের কথা তো আমরা বুঝতে পারবে না। না না, আজ না, সব মাটি হয়ে গেল, আমি যাই। বিন্দু ছলো ছলো চোখে তার আশাহত হৃদয়টি আমার দৃষ্টির সম্মুখে ফেলিয়া ধরিল। মুখ পোড়া ড্যাবড়া। সাহেবটার দিকে বাড়ি বিদ্যুৎ ভরা একটা কটাক্ষ নিক্ষেপ করিয়া বিন্দু নামিয়া গেল। আমি বজ্রগম্ভ অন্তর লইয়া দাঁড়াইয়া রহিলাম। ক্রমে দেখিতে পাইলাম বহুদূর নিম্নে বিন্দু ও তাহার পিতা লইয়া মোটর চলিয়া গেল। তখন আমিও শেষবার সাহেবকে রোষ কাটাকে ভস্মীভূত করিয়া ব্যর্থ চেষ্টা করিয়া নামিবার উপক্রম করিলাম। সিঁড়ির মুখ পর্যন্ত গিয়াছি। মশায় শুনুন। পশ্চাতে শুলবিদ্ধ পথ ফিরিলাম। সাহেব হাত জোর করিয়া সলজ্জ স্মিত মুখে দাঁড়াইয়া আছে। পরিষ্কার বাংলায় বলিল,
আমায় মাপ করতে হবে। কিছুক্ষণ হতভম্ব থাকিয়া বলিলাম, কি ভয়ানক! অর্থাৎ আপনি বাংলা বলছেন যে? মানে তবে কি আপনি ইংরেজ নয়? বিন্দুর সহিত সাহেব সম্বন্ধে কি একটা কথা হইয়াছিল স্মরণ করিবার চেষ্টা করিলাম। সাহেব বলিল, ইংরেজ বটে, কিন্তু বাংলা জানি। 5 বছর বয়স থেকে শান্তিনিকেতনে পড়েছি। কিন্তু সে যাক, আপনারা নিশ্চয়ই ভেবেছেন আমি একটা অসভ্য বর্বর, কিন্তু মাইরি বলছি, আমার চলে যাবার উপায় ছিল না। বলিয়া সাহেব সলজ্জে মাথা নিচু করল। বিস্মিত হয়ে বলিলাম, ব্যাপার কি? আমিও। সাহেব হঠাৎ হাসিয়া ফেলিল। আপনার উনি অর্থাৎ যে মহিলাটি এসেছিলেন তিনি ঠিক ধরেছেন, ফ্যানির সঙ্গে আমার এইখানে দেখা করার কথা ছিল। হ্যাঁ, আমি তার জন্যই অপেক্ষা করছিলাম। ইচ্ছা হইল জিজ্ঞাসা করি ফ্যানি বেদান্ত ও হব্বিষ্যান্নের ভক্ত কিনা, কিন্তু বলিলাম, আপনাদের এত দূরে আসার কি দরকার? বাড়িতেই তো। ক্ষুব্ধভাবে মাথা নাড়িয়া সাহেব বলিল, আপনি ফ্যানির বাবাকে জানেন না। একটি আস্ত কাঠগোয়ার, একেবারে পকা সাহেব। তার বিশ্বাস আমি একেবারে নেটিভ হিন্দু হয়ে গেছি। ফ্যানিকে আমার সঙ্গে মিশতে দিতেই চান না। তাই আমরা লুকিয়ে লুকিয়ে। মহানন্দে সাহেবের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, বন্ধু এসো সেকেন্ড করি, আর যদি দেশি মতে কোলাকুলি করতে চাও তাতেও আপত্তি নেই। কোলাকুলি শেষ হইলে সাহেব বলিল, কেন যে ফ্যানি এলো না, হয়তো পুরোটা। এমন সময় সিঁড়িতে দুটো লঘু জুতোর খুটখুট শব্দ। পরক্ষণে একটি তরুণী ইংরেজ মেয়ে ছুটিয়া আসিয়া প্রায় সাহেবের বুকের ওপর ঝাঁপিয়া পড়িল। ও জিমি, আই এম ভেরি লেট, বাট ড্যাডি ওফ। আমাকে দেখিয়া মেয়েটির মুখের হাসি নিভিয়া গেল। জিমির বুকের নিকট হইতে ইঞ্চিখানিক সরিয়া আসিয়া খাটো গলায় বলল, হোয়াটস হি ডুইং হিয়ার? জিমি অপ্রস্তুতভাবে আমার পানে চাইয়া হাসিল। আমি বলিলাম, জিমি চললুম ভাই, আর থাকছি না। তোমাদের মিলন মধুময় হোক। কুতুব শীর্ষ হইতে ধীরে ধীরে নামিয়া এলাম।